প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম উপদ্রুত এলাকা। এখন শুরু করছি তৃতীয় অংশ। ৮। প্লেজার প্যালেসে পোকার খেলছিল ৫ জন। বাড়ি গিয়ে দাঁড়ালো রসার। মিস্টার হর্ডার আছে এখানে? পোকার টেবিলের দিকে ইঙ্গিত করলো বারটেন্ডার। বাহারি কোট পরা ওই লোকটাই চার্লি হর্ডার। এগিয়ে গেল রসার পোকার টেবিলের দিকে। ২ কদম দূরে থাকতেই থমকে দাঁড়ালো হঠাৎ। খেলোয়াড়দের একজন গি টাভেনার। টাভেনারের সঙ্গে যোগাযোগই হয়ে গেল ওর। আমি তোমাকে চিনি, বলল টাভেনার। সহজে আমি কারো চেহারা ভুলি না। সেন্ট পল, সহজ কণ্ঠে বলল রসার। যে হোটেলে তুমি। হ্যাঁ, চট করে বাধা দিল টাভেনার। অন্যের ব্যাপারে নাক গলানোর অভ্যাস তোমার। বাহারি পোশাক পরা হর্ডার একটা হাত নাচালো। আহা টাভেনার, রাখো তো, আমরা পোকার খেলছি। লড়াই চাইলে খেলা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করো। রসারের উদ্দেশ্যে হাসল সে। নাকি তুমি টেক্কার ফুল হাউস নিয়ে লড়তে চাও? আমি আসলে তোমার সঙ্গে দেখা করতে এসেছিলাম, মিস্টার হর্ডার। তাহলে বসো। $400 আটকে গেছে আমার। ওটা উদ্ধার না করে নড়ছি না আমি। আচ্ছা, বিশ্রী ভঙ্গিতে রসারকে বলল টাভেনার। বড় বড় বুলি তো খুব কপসাতে পারো। দেখাও না। তাসে কেমন হাত তোমার? একটা চেয়ার টেনে বসে পড়ল রসার। দোমড়ানো $10 একটা নোট, 2টো সোনার হাফ ইগল আর একটা সিলভার ডলার। পকেটে সব টাকা বের করলো। ব্যাস, কটা টাকাই আছে তোমার কাছে? টিটকারি মারল টাভেনার। গতবার পোকার খেলার সময় তুমি সটকে পড়ার আগে এর চেয়ে অনেক কম টাকা ছিল তোমার হাতে। এখন অনেক টাকা আছে। তোমাকে দামি কার্ড দেব আমি সেজন্যে। জমির দলিলটা বের করে হর্ডারের হাতে দিল রসার। এটার বিপরীতে কত টাকা ধার দিতে পারবে তুমি? রসারের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে দলিলটা নিল হর্ডার। দেখতে দেখতে বড় বড় হয়ে উঠল তার দু চোখ। তারপর ভাঁজ করে ওটা আবার রসারকে ফিরিয়ে দিল। তুমি যা চাইবে। 500, 1000? কাজ ঝাঁকালো হর্ডার। গিয়ে টাভেনারের দিকে ফিরল রসার। $1000 বের করো। বিরস চেহারায় টাভেনার বলল, আমার কাছে $1000 নেই। তাহলে 300? সেন্ট পল হোটেলকে $300ই তো ঠকিয়েছিলে নাকি? দাঁত খিসালো টাভেনার। হোটেলের পক্ষে কাজ করছো তুমি? টাকা গুনতে শুরু করলো সে। কয়েকটা নোট আর রূপোর মুদ্রা রাখলো সামনে। বাকিটা ঠেলে দিল টেবিলের মাঝখানে। এই তোমার $300। আমাদের কাট শেষ হওয়ার পর হারি জিতি তোমার 12টা বাজাবো আমি। হিংস্র ভঙ্গিতে কার্ড সার্ভ করে সশব্দে টেবিলের উপর রাখল সে। হাত বাড়িয়ে ডেকটা হর্ডারের দিকে ঠেলে দিল রসার। তুমি সার্ভ করো, মিস্টার হর্ডার। চট করে সার্ভ ছেড়ে তাজগুলো আবার টেবিলে রাখল হর্ডার। সামনে ঝুঁকে কার্ডগুলো ভাগ করে নিজের হাতের ভাগটা উল্টালো রসার। একটা 10। একটু থমকে গেল টাভেনার। লম্বা দম নিয়ে কাটল তাজগুলো। স্পেডের একটা স্বাদ দেখিয়ে মুখ খিস্তি করল সে। ঠিক আছে, যথেষ্ট হয়েছে। উঠে পা দিয়ে ঠেলে চেয়ার সরালো টাভেনার। এখানে নাকি বাইরে? কোথায় লড়তে চাও? হবু ব্যাংকার হর্ডার শান্ত কণ্ঠে বলে উঠল, শুরু করার আগে দলিলটা বরং এক নজর দেখো টাভেনার। দরকার নেই। দেখো তো। ব্যাংকারের কণ্ঠস্বরে বিভ্রান্ত হয়ে গেল টাভেনার। দলিলটার দিকে হাত বাড়ালো। ভাঁজ খুলে দেখল এক নজর। ডেভিড রসার, পড়ল সে। পরক্ষণে ঘোড়ার মতো কর্কশ চিৎকার বেরিয়ে এলো তার গলা চিরে। রসার, গান ফাইটার রসার, এখনো লড়ার ইচ্ছা আছে? সরু গলায় জিজ্ঞেস করল হর্ডার। ভয়ানক রকম কেঁপে উঠল টাভেনার। মুখ হা করে বিস্ফারিত চোখে রসারের দিকে তাকিয়ে
থাকলো সে। দলিলটা তার হাত থেকে নিয়ে পকেটে ঢুকিয়ে টেবিলে রাখা টাকাগুলো গোছাতে শুরু করলো রসার। ও সরে আসতেই পিছু নিল হর্ডার। মিস্টার রসার, তোমাকে নিয়ে ড্রিঙ্ক করতে চাই আমি। বিয়ার হলেই চলবে। বারটেন্ডারদের একজনকে ইশারা করলো হর্ডার। দুটো বিয়ার। এগিয়ে এলো সিম অ্যাকিন্স। কয়েক কদম দূরে থাকতে রসারের দিকে তাকিয়ে চোখ রাঙালো। লুক আউটের চেহারার দিকে তাকিয়ে চিকন হাসল হর্ডার। মিস্টার রসারের সঙ্গে পরিচয় হয়েছে সিম? ওকে আগেই দেখেছি, বলল অ্যাকিন্স। নামও শুনেছি আগে। বলে এবার রসারের উদ্দেশ্যে আবার বলল, শহরে মার্শাল একজন আছে। তোমার করার মতো কিছু নেই এখানে। আমি কি কিছু চেয়েছি? শীতল কণ্ঠে জিজ্ঞেস করল রসার। রসার আর হর্ডারের সামনে বিয়ারের গিলাস রাখা হলো। গিলাস তুলে নিয়ে রসারের উদ্দেশ্যে অভিবাদন জানালো হর্ডার, শান্ত শহরের প্রত্যাশায়। মাথা দুলিয়ে খানিকটা বিয়ার খেলো রসার। গিলাস নামিয়ে রেখে চোখ কোঁচকালো হর্ডার। মনে হয় তাড়াহুড়ো করে ইলেকশনটা সেরে ফেলেছি আমরা। আমি কোনো চাকরি চাইছি না। গ্রেট প্লেন্সের বয়স মাত্র 3 মাস। এরই মধ্যে 3জন মানুষ খুন হয়ে গেছে। মাথা নাড়ল হর্ডার। দিন দিনই বুনো হয়ে উঠছে শহরটা, অথচ রেল রোড এখনও এখানে পৌঁছায়নি। পৌঁছানোর পর যে কি অবস্থা হবে। মৃদু শীষ বাজালো হর্ডার। আমাদের মার্শাল আছে, বলল অ্যাকিন্স। লোকটা চালু পিস্তলবাজ। আমি যতটা শুনেছি, বলল হর্ডার, একটু বেশি চালু। খোলাখুলি বিদ্রুপ করল অ্যাকিন্স। শুনেছি রসারও নাকি ফার্স্ট গান ক্যান্সাসে শেষবারের মতো চাকরি করেছে। আধখালি গিলাসটা বারের উপর নামিয়ে রেখে রসার বলল, আমার কিছু কাজ পড়ে আছে। হর্ডারের উদ্দেশ্যে মাথা দুলিয়ে সেলুন ত্যাগ করল। উদ্বিগ্ন চেহারায় ওর গমন পথের দিকে তাকিয়ে থাকলো হর্ডার। আরও কাছে সরে এলো অ্যাকিন্স। এও শুনেছি ক্যান্সাসে একটা কাণ্ড ঘটানোর পর সাহস হারিয়ে ফেলেছে সে। অ্যাকিন্সের দিকে তাকালো হর্ডার। কি কাণ্ড ঘটিয়েছে সে ক্যান্সাসে? নিজের প্রেমিকাকে খুন করেছে। অ্যাকিন্সের দিকে তাকিয়ে রইল হর্ডার। মাউন্টেন হোটেলে ঢুকে সিঁড়ির দিকে এগিয়ে গেল রসার। ডেস্কে ম্যানেজারের সঙ্গে কথা বলছে একটা মেয়ে। পাশ দিয়ে যাবার সময় তার দিকে তাকালো ও। 3 কদম এগিয়ে থামলো, ঘুরে দাঁড়ালো। একই সময় ডেস্ক ত্যাগ করলো সুজান টাভেনার। মিসেস টাভেনার, বলে উঠল রসার। ওকে চিনতে পারলেও সুজান বলল, আমার মনে হয় সেন্ট পল। ঝাপসা হয়ে এলো সুজানের দৃষ্টি। কিছু বলার জন্য মুখ খুলেও মত পাল্টে শীতল ভঙ্গিতে মাথা দুলিয়ে দরজার দিকে পা বাড়ালো। বিস্মিত রসার সিঁড়ি বেয়ে দোতলায় উঠে এলো। 4 নম্বর রুমে ঢুকে বিছানার উপর বসে পড়ল। সেন্ট পলে দুবার মেয়েটাকে দেখেছে। দুবারই অত্যন্ত বিব্রতকর অবস্থায় ছিল সে। স্বামী চর মারার সময় একবার, আর হোটেল কর্তৃপক্ষ বের করে দেওয়ার সময় আরেকবার, স্বামী তাকে ছেড়ে যাবার পর। সত্যি কি স্বামী ছেড়ে গিয়েছিল তাকে? তবে সেন্ট পলে তাকে পরিত্যক্তা নারীর মতোই অসহায় দেখাচ্ছিল। উঠে দাঁড়ালো রসার। ওর হলোটা কি? ওর প্রেমিকার সঙ্গে সামান্য মিল আছে বলেই আরেকটা মেয়েকে নিয়ে ভাবতে গিয়ে কেন অযথা সময় নষ্ট করছে ও? রুম ছেড়ে বেরিয়ে এলো রসার। নয়। নিচে নেমে হোটেল লবি পেরিয়ে বারান্দায় চলে এলো ও। সূর্য অস্ত যাচ্ছে, শিগগিরই আধার ঘনাবে। এরকম সময়ই ষড়যন্ত্র পাকায় রসারের শত্রুরা। চারপাশে নানান মালপত্রের স্তূপলা রেলরোড ডিপো রসারের মনোযোগ কেড়ে নিল। ওদিকে এগিয়ে গেল ও। লক্ষ্য করল ডিপো সারিয়ে ইতোমধ্যে একটা রাস্তা তৈরি হয়েছে, কিন্তু কোনো টাই বা রেল বসানো হয়নি এখনো। সাইডিংয়ের জন্যে পর্যাপ্ত জায়গার সংকুলান রাখা হয়েছে। পশ্চিমে ডিপোর ওধারে বেশ বড় একটা খুঁটি ঘেরা
জায়গা রয়েছে। বোঝা যাচ্ছে লোডিং বেঞ্চ, সাইডিং আর রাউন্ড হাউস তৈরি হবে এখানটায়। তবু শার্ট গায়ে মোটাসোটা এক লোক বেরিয়ে এলো শুধু শার্ট গায়ে মোটাসোটা এক লোক বেরিয়ে এলো ডিপো থেকে। কাজ খুঁজছো? জিজ্ঞেস করলো সে। মাথা নাড়ল রসার। গজ গজ করে লোকটা আবার বলল, কেউই কাজ করতে চায় না, ঝটপট বড়লোক হতে চায় সবাই। জমি কেনা বেচা করবে, জুয়া খেলবে, গতর খেটে টাকা কামাতে রাজি না কেউ। রসারকে মাপল সে। ক্যাটলম্যান না, বলল রসার। তবে শহরের খানিকটা দূরে এক টুকরো জমি আছে আমার। ঘোড়া পোষার কথা ভাবছি ওখানে। আশপাশে একটা হর্স রাঞ্চ থাকলে ভালো হতো। আমার 20-25টা ভালো ঘোড়ার দরকার ছিল। এখান থেকে ট্রাক বসানোর কাজ শুরু হবে বলে শুনতে পাচ্ছি। মাথা নাড়ল লোকটা। অবশ্য জিম ফেলের মতিগতি বোঝা খুবই কঠিন। ঘোড়াটোরা আগে থেকেই তৈরি রাখতে চায়। পূবে এগোনোর সিদ্ধান্ত নিচ্ছে সে। তুমি এখানকার অপারেশনের চার্জে আছো? জিজ্ঞেস করলো রসার। কাজ ঝাঁকালো লোকটা। কে জানে, ফেল হয়তো জানতে পারে, কিন্তু আর কেউ না। এ পর্যন্ত আমি চার্জে ছিলাম বটে, কিন্তু ফেল এসে বললে গ্রেট প্লেন্সে আসছে সে। এইমাত্র একটা টেলিগ্রাম এসেছে তার কাছ থেকে। আজ সকালে সেন্ট পল ত্যাগ করেছে। পরিচয় আছে, আমার নাম রসার। কি খবর রসার? আমি গেটস, জিম গেটস। হাত মেলালো দুজন। তোমাকে এদিকে আর দেখেছি বলে মনে হয় না, বলল গেটস। আজই এসেছি। শহরটা সম্পর্কে তোমার কি ধারণা? মাথা নাড়ল রসার। নতুন শহর হিসাবে সেলুনের সংখ্যা অনেক বেশি। গলা চড়িয়ে গেটস বলল, মিস্টার ইউনিয়ন প্যাসিফিকের ব্যাজ কাজ করেছি আমি। ওগালালার জুস জুলসবার্গ, সাইয়ানার বেন্ট দেখেছি। ওসব জায়গায় ঘন্টায় ঘন্টায় লোক খুন হতো তখন। কিন্তু সব কটা শহরকে একসঙ্গে মেলালেও গ্রেট প্লেন্সের কাছে পাত্তা পাবে না। 60 আর 70 দশকে অনেক বুম টাউন দেখা গেছে। ক্যাটল টাউন, টেইল টাউন, রেল হেডস। কিন্তু এখন শহর বলতে এই একটাই, যেন নরকের একটা টুকরো। আমার মনে হচ্ছে পশ্চিমের সবকটা জুয়ারি, গান ফাইটার, জোচ্চোর আর চোরবাটপার শেষ দাও মারতে ভিড় জমিয়েছে এখানে। 10-15 বছর যাদের চেহারা দেখিনি তাদেরও দেখা যাচ্ছে। বয়স হলেও বদমাইশি কমেনি তাদের। মিস্টার, আসলে নরকে পরিণত হতে যাচ্ছে গ্রেট প্লেন্স। হঠাৎ মাথা দোলালো গ্রেটস। তারপর আবার বলল, আমার আবার বেশি কথা বলার দোষ। বিদায় নিল সে। ফিতে পথ ধরল রসার। হোটেলের সামনে থেমে ডাইনিং রুমে, নাকি রাস্তার উল্টো দিকের মন্টানা হাউস এর খুদে লাঞ্চ রুমে। সাফার সারবে ভাবল। দ্বিতীয়টাই বেছে নিয়ে রাস্তা পেরোলো। লাঞ্চ কাউন্টার, 8টা টুল আর 3টা টেবিল পাতার মতো যথেষ্ট জায়গা রয়েছে এখানে। খদ্দেরে প্রায় অর্ধেক ভরে আছে। কিচেনের দরজা দিয়ে চীনা বাবুর্চিকে দেখা যাচ্ছে। কাউন্টারের ওপাশে বছর 30 বয়সী সুন্দরী এক মহিলা দাঁড়িয়ে। রসার একটা টুলে বসতেই সে এগিয়ে এলো। স্টিক বিফ স্ট্রু, স্টিক আর বিফ স্টু বলল। কফি? চা অথবা কফি? তুমি কোনটার কথা বলো বলো? কোনোটাই না, পাল্টা জবাব দিল মহিলা। বিফটা শক্ত, দুদিনের বাসি, তবে ওটাই সেরা। তোমার দাঁতগুলো তো মজবুত বলেই মনে হচ্ছে। বরং ব্ল্যাক কফিটাই নাও। দুধটা অবশ্যই টক হতে শুরু করেছে।
তুমি সৎ, বলল রসার। তোমার উপরই ছেড়ে দিচ্ছি ব্যাপারটা। তাহলে বিফ স্টু দিচ্ছি। কিচেনের দরজায় গিয়ে ফরমাশ দিল মহিলা। ঘুরে কাউন্টার বরাবর তাকিয়ে এগিয়ে এলো আবার। তোমাকে কি চিনি আমি? ওগালালা, বলল রসার। ওগালালা মানে আমি যখন নেলির সঙ্গে এসেছিলাম। চোখ কুচকালো সে। তুমি টাউন মার্শাল রসার, ডেভিড রসার। ম্লান হয়ে গেল তার চেহারা। 9 বছর না, সত্যি কথাই বলি, 11 বছর আগের কথা। আমার বয়স ছিল 17। চমৎকার দেখতে ছিলে তুমি, বলেই রসার আবার যোগ করলো, এখন আরো সুন্দর হয়েছ। সুন্দর হয়েছি? কণ্ঠস্বরে তিক্ততা ফুটে উঠল তার। 11 বছর ধরে শহর থেকে শহরে, হংকিটং হংকিট কং থেকে হংকিটং এ ঘুরে বেরিয়েছি। তোমার দোকান এটা? বাধা দিল রসার। তেমন কিছু হয়তো না, কিন্তু এখানকার সব কিছুই আমার। প্রত্যেকটা প্লেট, কাপ, সব। মাথাটা একপাশে হেলিয়ে আবার বলল মেয়েটা। আমার নাম মেরি ডনলি। এটাই আমার আসল নাম। উগালালায় যে নামটা ব্যবহার করতাম, জানি আমি। প্রায় 6 ফুট লম্বা আর 240 পাউন্ডের কাছাকাছি ওজনের এক লোক একটা টেবিল ছেড়ে এগিয়ে এলো। তার চেহারা দেখে মনে হয় বুঝি ঘোড়ার লাথি খেয়েছিল কোনো সময়। তোমার নাম আমি শুনেছি রসার, বলল সে। হাত পাক ঘুরে কাঁধের উপর দিয়ে তাকালো রসার। হ্যাঁ, তুমি পৌঁছানোর সময় প্যালেসে ছিলাম না আমি, বলল বিশালদেহী। তবে শুনলাম তুমি নাকি খুব চোটপাট দেখিয়েছ। ভুল শুনেছ, তাই আশা করি। কারণ মিস্টার কন্ডরের চাকরি করি আমি। আমার কাজই হলো কেউ তার সেলুনে মাস্তানি করলে তাকে বের করে দেয়া। কালচে দাঁত খিসালো সে। আমার নাম ফ্লোন, মনে রেখো। $1 হয়েছে তোমার বিল, ফ্লোন, ধমকের সুরে বলল মেরি ডনলি। আমি কখনো 75 সেন্টের বেশি দিইনি। এখন থেকে $1 তোমার জন্যে। পকেট থেকে একটা সিলভার ডলার বের করে রসারের সামনে কাউন্টারে ফেলল ফ্লোন। আরও একটা ডলার আছে আমার কাছে। পকেটে হাত ঢোকালো সে, কিন্তু স্টুলটা পাই করে ঘোরালো রসার। রিভলভার বের করেই বিশাল দেহের পেটে চেপে ধরল। ওটার মাজল। বলো না। পকেটে হাত রেখেই রিভলভারের দিকে তাকালো ফ্লোন। শুনেছি তুমি গান স্লিং, কিন্তু আমি আবার পিস্তলে অত চালু নই। বাইরে আসবে? না, পরে, বলল ফ্লোন। তোমাকে পরে ধরবো আমি, মজাই হবে। পকেট থেকে হাত না বের করে ঘুরে দরজার দিকে এগিয়ে গেল সে। লোকটার দরজা খুলতেই চিৎকার করে তাকে মেরি ডনলি বলল, এখন থেকে অন্য কোথাও খেও। দরজা বন্ধ হয়ে যাবার পর মেরি ডনলি মুখ ফিরিয়ে রাখল এক মুহূর্ত। তারপর সহসা রসারের দিকে ফিরে জেদের সঙ্গে বলল, দুঃখিত। দুঃখিত হবার কিছু নেই। সব শহরেই ফ্লোনের মতো লোক আছে। গত সপ্তাহে একজনের হাত ভেঙে দিয়েছে সে। মাথা দোলালো রসার। হয়তো 2-4 জনের মাথাও ফাটিয়েছে। তবে একদিন হয়তো তার অর্ধেক সাইজের কেউ গুলি করে শেষ করে দেবে ফ্লোনকে। বেপ ইস ট্রু, চেঁচালো চাইনিজ কুক। মেরি ডনলি গিয়ে রসারের খাবার নিয়ে এলো। 10 মিনিট পর রসার খাচ্ছিল তখনও। শেরিফ পার্কার এসে রসারের পাশে একটা টুলে বসল। শহরের শোরগোল পড়ে গেছে, নিচু গলায় বলল সে। এইমাত্র যে দৈত্যটা বেরিয়ে গেল এখান থেকে, তাকে নিয়ে? ফ্লোন? না, তার সম্পর্কে তো কিছু শুনিনি। চোখ কুঁচকালো শেরিফ। লোকটা ম্যাট কন্ডরের বডিগার্ডের মতো। কোত্থেকে যে তাকে জুটিয়েছে খোদা জানে। তবে লোকটা অত্যন্ত খারাপ। বাফেলো বুলের মতো শক্তিশালী। থামল সে। টিন হর্ন টাভেনারের সঙ্গে তোমার শোডাউনের ঘটনাটা
সেন্ট পলে তার সঙ্গে একটু লেগেছিল আমার। লোকরা তেমন কিছু না, কিন্তু সিম অ্যাকিন্স কন্ডরের পাহারাদারটা বড় বুলি কসকাচ্ছে। কফিটুকু শেষ করলো রসার। কি বিষয়ে? বলছে তোমাকে নাকি হটিয়ে দিয়েছে। বলেই পার্কার আবার যোগ করলো, লোকটা বেশি কথা বলে, কিন্তু এখন পর্যন্ত তেমন কিছু ঘটায়নি। তার কথার ধাত আমার পছন্দ হয়নি, আস্তে করে বলল রসার। এখানে নতুন এসেছি, প্রথম দিনেই কারো সঙ্গে মারপিট করতে চাইনি। আমিও তাই ভেবেছি। ইতস্তত করল রসার। অ্যাকিন্স লোকটা নাকি বলছে আমি সাহস হারিয়ে ফেলেছি। সত্যি নাকি? নানান কথা বলছে সে। মোদ্দা কথা তো এটাই না? অর্থপূর্ণভাবে হাত মেলে দিল পার্কার। আমার ধারণা ফাইটিং ম্যান হলে এত কথা বলতো না সে। মুখ বাঁকালো সে। একই কথা হর্ন সিঙ্গারের বেলায়ও খাটে, তবে হর্ন সিঙ্গারের রেকর্ড ভালো। পার্কার, ক্লান্ত কণ্ঠে রসার বলল। বছরের পর বছর নানা শহরে কাটিয়েছি আমি, বহু গানম্যান দেখেছি। জন ওয়েসলি হার্ডিনকে দেখেছি সেই 71-এ। ওয়াইল্ড বিল হিকককে 100 ফুট দূর থেকে আইয়ের মাথায় ডট বসাতে দেখেছি। জনি হর্নসিঙ্গার তাদের কারো চেয়ে ভালো নয়, হয়তো তত ভালো নয়, কিন্তু ওয়াইল্ড বিল মারা গেছে। নাম জানা এক লোকের হাতে। জন ওয়েসলি হার্ডিন এখন হান্টসভিল প্রিজনে আছে। অচেনা এক টেক্সাস রেঞ্জারের হাতে ধরা পড়েছে। প্যাট গ্যারেট হত্যা করেছে বিলি দ্য কিডকে। ওয়াট আর পিস্তলবাজি ছেড়ে দিয়েছে। পার্কারের কপালে কুঞ্চন দেখা দিল। আসল কথা হলো, এখন যারা টিকে আছে তাদের মধ্যে হর্ন সিঙ্গারই সেরা, কিংবা সবচেয়ে জঘন্য। অন্তত এটাই তার ধারণা। হর্ন সিঙ্গার খুব আনন্দের সঙ্গেই আমার মতো কারো সঙ্গে লাগতে চাইবে। মাথা দোলালো পার্কার। গায়ে পড়েই লাগবে। ব্যাস পড়েই? ব্যাস ব্যাপারটাকে কেবল বৈধ চেহারা দিচ্ছে। আবার ইতস্তত করল পার্কার। কন্ডর তোমার মিত্র নয়, আর হর্ন সিঙ্গার কন্ডরেরই লোক, তুমি তা জানো। কি বলতে চাচ্ছ তুমি পার্কার? আমার উচিত মন্টানা ছেড়ে চলে যাওয়া? অন্তত গ্রেট প্লেন্স। পকেট থেকে একটা ডলার বের করে কাউন্টারে রাখলো রসার। খানিক দূরে দাঁড়িয়ে এতক্ষণ রসার আর পার্কারকে দেখছিল মেরি ডনলি। এগিয়ে এলো সে। 75 সেন্ট মিস্টার রসার বলল। কথাটা শুনতে পেল না রসার। পার্কারকেও বলল, আমি থাকছি। মৃদু দীর্ঘশ্বাস ছাড়ল পার্কার। আমারও তাই ধারণা। মাথা দুলিয়ে উঠে দাঁড়ালো সে। শেরিফের সঙ্গে লাঞ্চ রুম থেকে বেরিয়ে এলো রসারও। বাইরে এসে পার্কার বলল, সাবধানে থেকো। 10। পার্কার বিদায় নেয়ার পর হোটেলের দিকে এগিয়ে গেল রসার। লবিতে কয়েক মিনিট বসে গ্রেট প্লেন্স সম্পর্কে জানা তথ্যগুলো উল্টে পাল্টে দেখল। ডিমফেলের অনুমান ওর সন্দেহ অমূলক ছিল না মোটেও। কন্ডর আর তার জাতের লোকেরা বেশ আগেভাগেই গ্রেট প্লেন্সে পাড়ি জমিয়েছে। দল বেঁধে এসে ইতোমধ্যে দাপট দেখাতে শুরু করে দিয়েছে। পাবলিক অফিসে নিজস্ব লোক বসিয়েছে তারা, যাতে কোনো ঝামেলা পোহাতে না হয়। গ্রেট প্লেন্স তারাই নিয়ন্ত্রণ করছে। হোটেল ডেস্কের পেছন থেকে বছর 40 বয়সী শক্তিশালী গড়নের এক লোক বেরিয়ে এলো। রসারকে দেখলো একবার, তারপর এগিয়ে এলো ওর দিকে। আমি জোস মুডি, বলল সে। এ হোটেলটা আমার। হাত সামনে মেলে দিয়ে যোগ করল, গ্রেট প্লেন্সের মেয়রও আমি। উঠে হাত মেলালো রসার। আমার নাম রসার। জানি, চার্লি হর্ডার এসেছিল খানিক আগে। বেশ বিখ্যাত হয়ে গেছো তুমি, হাসল মুডি। কিন্তু প্রশ্ন হলো,
আরেকজন বিখ্যাত লোককে কি মেনে নেবে এ শহর? সেটা শহরের ব্যাপার। আমি তাই আশা করি রসার। বড় করে দম নিল মুডি। ৭৬-এর দিকে ডজে একটা জমি কিনেছিলাম আমি, কিন্তু বিশ্রী ছিল জায়গাটা। এখানে শেষ চেষ্টা চালাতে এসেছি। আশা করছি রোজ সকালে সুস্থ দেহে ঘুম থেকে উঠে আবার সন্ধ্যা পর্যন্ত বাঁচতে পারবো। যে কেউ এমনটা আশা করতেই পারে। কিন্তু তোমার কি ধারণা জানি না মিস্টার মুডি। জোশ। জোশ? আজই মাত্র এসেছি আমি। সেটাই আমাকে যন্ত্রণা দিচ্ছে রসার। তোমার ঠিকানা জানা থাকলে কয়েক মাস আগেই তোমাকে গ্রেট প্লেন্সে আসার জন্যে খবর পাঠাতাম আমি। ডস সিটিতে থাকার কথা বললাম না। ওটাকে বসে আনতে ওয়াট আর্প, ব্যাট মাস্টারসন, চার্লি ব্যাসেট আর বিলি টিল গোম্যানের মতো লোকদের প্রয়োজন হয়েছিল। আমাদের আছে জনি হর্ন সিঙ্গার। ম্যাট কন্ডারও তো আছে। মুডির কপাল কুঞ্চিত হলো। ম্যাট আমাকে মেয়র নির্বাচিত করেছে। পদটা আকর্ষণীয়, কি জানি। হোটেলের ডাইনিং রুম থেকে বেরিয়ে এলো সুজান ট্রাভেনার। মুডির উদ্দেশ্যে মাথা দোলালো সে। তারপর রসারের দিকে তাকিয়ে ক্ষীণ মাথা হেলিয়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল। সে অদৃশ্য না হওয়া পর্যন্ত তাকিয়ে রইল মুডি। মাথা নাড়ল তারপর। সুন্দরী, কিন্তু বিয়ে করেছে একটা টিন হর্নকে। মিসেস ট্রাভেনারের সঙ্গে আমার পরিচয় আছে, বলল রসান। তার স্বামীর সঙ্গেও। ঠিক। চার্লি হর্ডার বলেছে আমাকে। ভালো কথা। চার্লি হর্ডার সহ বেশ কয়েকজন তাস খেলতে আসছে এখানে। তুমি খেলবে? ভাবছিলাম সন্ধ্যাটা শহরে ঘুরে কাটাবো। আমাদের খেলায় কোনো হাউসম্যান থাকে না। এ কথায় উৎসাহ পাচ্ছি। কয়েক দান হয়তো খেলতে পারি তাহলে। গুড। শিগগিরই এসে যাবে ওরা। জো লিস তো এসেই গেছে। জো লিস হলো লিভারিম্যান। তার পেছন পেছন হাজির হলো চার্লি হর্ডার। ছোট্ট দলটা ডেস্কের পেছনে মুডির কামরায় চলে এলো। কয়েকটা চেয়ারের ব্যবস্থা করেছে এখানে হোটেল মালিক। 2 বোতল হুইস্কি আর গোটা কত গিলাস বের করলো সে। এই ফাঁকে ওদের সঙ্গে যোগ দিল ঝোলান গোপলা হ্যাংলাগরনের এক লোক। রসারের সঙ্গে তার পরিচয় করিয়ে দেয়া হলো। নরিস কেন্ট। আমাদের নামি ডাক্তার, বলল চার্লি হর্ডার। আসলে ও ছাড়া আর কেউ নেই। আমি তোমার জায়গাটা পেতে চেয়েছিলাম মিস্টার রসার। হাত মেলানোর সময় ঠাট্টার সুরে বলল সে। তোমার কথা অনেক শুনেছি। হর্ডার বলল, তুমি বাইরে ছিলে ডক। ডেভিড রসার মার্শাল নির্বাচিত হয়নি। এখানে ছিল না ও। তাহলে কথাটা ফিরিয়ে নিচ্ছি, কিন্তু কিছু মনে করো না। ক্ষমা চাইল ডাক্তার। না, ঠিক আছে। টেবিলে বসে 1 রাউন্ড ড্র পোকার খেলল 4 জনে। টেবল স্টেকের খেলা। রাউন্ড 1 বা $2 বেট। কমই বলা যায়, ভাবল রসার। এসব খেলা সাধারণত হালকা চালে শুরু হয়, তারপর আস্তে আস্তে উন্মাদনা বাড়ে। প্রথম রাউন্ড শেষে পঞ্চম আরেকজন যোগ দিল। তার নাম ওয়েন্ডেল লুইস। কয়েক দালান আগে জেনারেল স্টোরের সাইনবোর্ডে নামটা দেখেছিল রসার। গেটসের ওখানে গিয়েছিলাম, বলল লুইস। আগামী পরশু নাগাদ তার বস আসতে পারে দেখে হিসাবপত্র ঠিক করতে লেগেছে সে। তাহলে মিস্টার জেমস ফেনিমোর ফেলের আগমনে ধন্য হতে যাচ্ছি আমরা, বলে উঠল চার্লি হর্ডার। বেশ চমৎকার। তোমার পার্টনার, তির্যক সুরে বলল ডাক্তার কেল্ট। সত্যি যদি হতো। আহা চার্লি, ব্যাংক শুরু করার মতো যথেষ্ট টাকা তোমার ছিল আমাকে একথা বলতে এসো না। পোকার খেলে অত টাকা যেতনি তুমি।
তা ঠিক, কিন্তু আমার জমান টাকা ছিল। তাছাড়া গত শীতে আমার খালা মারা যাওয়ার সময় $50,000 রেখে গিয়েছিলেন আমার নামে। হাসলো ব্যাংকার। আচ্ছা, আমি নিজের টাকায় ব্যাংক খুলেছি, কে বলেছে এ কথা? অযথা ঝুঁকি নেওয়া হবে না। আমি তোমাদের বিশ্বাস করি, বলল মুডি। যেভাবে কাজ করছো, তোমার হাতে অনেক টাকা আসতে বাধ্য। আগের দানে হেরেছো, এবারও তোমার হাতে কোনো তাস নেই। এজন্যে জোশ, বলল হর্ডার। $1 বদলে $3 দান শুরু করছি আমি। তার মানে তোমার হাতে টেক্কা কিংবা তার চেয়েও ভালো তাস আছে। বড় দানেই পরিণত হলো খেলাটা। রসার জিতলো শেষ পর্যন্ত। পরের দুটো রাউন্ডও জিতলো। এরপর দুবার হেরে ছোট একটা রাউন্ড জিতলো, আবার হারলো, এবং এরপর একটানা 3বার বিজয়ী হলো। মনে হচ্ছে ব্যাংকের একজন পার্টনার পেতে যাচ্ছি আমি, বলল হর্ডার। মার্শাল, রসারকে বলল ডেলিভারি ম্যান লিস। এরা সবাই পয়সাওয়ালা লোক, আমিই কেবল গরিব লিভারি ম্যান। ঘোড়া থাকলেও নগদ টাকা তেমন নেই। তোমার ঘোড়া লাগবে, আমার কাছে নগদ টাকা নেই যেহেতু, তাই তোমার কাছে একটা ঘোড়া বেচতে চাই। আজ যে ঘোড়াটা চেয়েছিলাম সেটাই তো কেনার কথা আমার। ওটা ভাড়া দেওয়ার জন্যে, বেচবো না। বান্নে একটা তাগড়া ঘোড়া আছে, ইয়া লম্বা চওড়া, একেবারে রেসিং হর্সের মতো দৌড়াতে পারে। চেস্ট নাটটার কথা বলছো, জো? জিজ্ঞেস করলো ডাক্তার। হ্যাঁ, ওটাই। রস্তারের দিকে তাকালো ডাক্তার কেন্ট। ওটা চেয়ে ভালো ঘোড়া আর দেখিনি আমি। নিজেই হয়তো কিনতাম, কিন্তু আমার জন্যে একটু বেশি চটপটে হয়ে যায়। ওটা তোমার, মিস্টার রসার, বলল লিস। কত? ইতস্তত করল লিস। 150। বিকেলের ঘোড়াটার চেয়ে মাত্র $40 বেশি। চেস্টনাটটা যদি এত ভালো হয়। ভালো ঘোড়া কেনার মতো কে আছে এখানটায়? সেলুন কিপার ঘোড়া হাঁকায় না। অন্যদের জন্য ঘোড়াটা বড় বেশি ফাস্ট। টেবিলের সবার উদ্দেশ্যে উষ্ণ হাসি দিল সে। তোমাদের কথাও বলছি। সকালে ঘোড়াটা দেখব আমি। দরজার বোল্ট আটকে পোশাক খুলছিল সুজান টাভেনার। হঠাৎ নটটা ঘুরে গেল। চমকে দরজার দিকে তাকালো সে। কে? কাকে আশা করছো? বাইরে থেকে তীক্ষ্ণ প্রশ্ন শোনা গেল। 1 মিনিট। আবার পোশাক পরে নিতে চাইল সুজান, কিন্তু অধৈর্য ভঙ্গিতে নব ঝাঁকালো টাভেনার। খোলো। ইতস্তত করল সুজান, তারপর জামাটা সামনে ধরে এগিয়ে গিয়ে দরজা খুলল। ঠেলে ভেতরে ঢুকলো টাভেনার। সুজানকে জামা ধরে দাঁড়িয়ে থাকতে দেখে গর্জে উঠল। আমি তোমার স্বামী, বলে জামাটা কেড়ে নিল সে। তোমার ফিগারটা বেশ, যোগ করলো আবার। লজ্জায় লাল হয়ে বিছানায় গিয়ে বসে পড়ল সুজান। তাকিয়ে থাকলো টাভেনার। সুজানের মনে হলো যেন ওর অন্তর্বাস ফুঁড়ে নগ্ন শরীর দেখতে পাচ্ছে লোকটা। সেন্ট বলল লোকটা, বলল টাভেনার। স্যার গ্যালাহার্ড। কে? কজন পুরুষ তোমার পিছে লেগেছে? ডেভিড, বসা, রসার আর কি? কিছু বলল না সুজান, কিন্তু ওর নীরবতা থেকেই টাভেনার বুঝে গেল সে কার কথা বলছে। সুজান বুঝতে পেরেছে ব্যাপারটা ঠিক তার মনপুত হলো না। এখানে এসেছে সে, তুমি বোধহয় দেখেছ তাকে। মাথা দোলালো সুজান। তার সঙ্গে কথা বলে? আবার বলল টাভেনার। মতলব জানার চেষ্টা করো। মতলব? বিস্মিত প্রশ্ন সুজানের। ক্রু হাসল টাভেনার। আমি জানতে চাই এখানে কতদিন থাকবে সে, কেন এসেছে? গি, বিস্তৃত কণ্ঠে বলল সুজান। আমি এখন পর্যন্ত তার সঙ্গে কোনো কথা বলিনি। আমি সে কথা বলিও নি, কিন্তু লোকটার সম্পর্কে জানতে চাই আমি।
সেন্ট পলে তার গুরুত্ব ছিল না, এখানেও হয়তো নেই, কিন্তু আবার থাকতেও পারে। একটু থামল সে। তার নাম রসার, পশ্চিমের সেরা গান ফাইটার। সুজানকে চমকে উঠতে দেখে হাসল টাভেনার। আবার ঘটনাচক্রে ম্যাট কন্ডরের চরম শত্রুও। ম্যাট ওকে নিয়ে উদ্বিগ্ন। দরজার দিকে পা বাড়ালো সে। ওর সঙ্গে আলাপ করে যতটা পারা যায় কথা আদায় করার চেষ্টা করো। আমার কাছে কি চাও তুমি? আবেগে গলা চড়ালো সুজান। এমনিতেই আমার মান সম্মান বলে কিছু অবশিষ্ট নেই। ওকে ঘরে আনার কথা বলিনি তোমাকে, ধমক দিল টাভেনার। বলেছি লোকটাকে একটু খেলাতে। হ্যাঁচকা টানে দরজা খুলল সে। ব্যাস। 11। রাত 10টার দিকে $500 কিছু বেশি জিতে ফেলল রসার। মোটামুটি মাপের একটা পট ও জিতে নেয়ার পর চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো জলিস। গোটা সপ্তাহে কামানো টাকা হারিয়েছে আজ, বলল সে। আমি আর টাকা গচ্চা দিতে চাচ্ছি না। হোটেল মালিক মুডি হাই তুলে বলল, নাইট ক্লার্কে বরং খাওয়ার সুযোগ করে দিই গে। খেলায় অল্প টাকা জিতেছে ডাক্তার, নিজের টাকাগুলো গুছিয়ে নিল। এখনো যদি শহর দেখার ইচ্ছা থাকে তোমার, আমি তোমার সঙ্গী হতে পারি। কয়েক গ্লাস হুইস্কিও চলতে পারে। একটু নেশা না করে বিছানায় যেতে চাই না। ইতস্তত করল রসার। অচেনা শহরের রাস্তায় রাতের বেলায় ঘুরে বেড়ানোর ইচ্ছা নেই ওর। তবু মাথা দুলিয়ে ডাক্তারের সঙ্গে হোটেল ছেড়ে বেরিয়ে এলো। ম্যাট কন্ডরের প্লেজার প্যালেসের তুলনায় খানিকটা জাঁকজমকলা তবে ছোট আকারের একটা সেলুনে নিয়ে গেল ওকে কেন্ট। এটা কেন রুটসের সেলুন, ঢুকতে ঢুকতে বলল সে। মেঝে এখনো পরিষ্কার থাকলেও বেশিক্ষণ এরকম থাকবে না। এখানে রক্তের দাগ দেখতে ভালোবাসে রুট। সিটি কাউন্সিলের সদস্য না সে? বিড়বিড় করে ডাক্তার কেন্ট বলল, রাজনীতি নিয়ে আমি মাথা ঘামাই না। হতে পারে সে কাউন্সিলের সদস্য। এখান থেকে প্রচুর মক্কেল পাওয়ার সম্ভাবনা আছে আমার। প্রিন্স আলবার্ট কোট পরা শ্যামবর্ণের এক লোককে ইশারায় ডাকল সে। লোকটা চোখ কুঁচকে ছিল, এগিয়ে এলো সামনে। মার্শাল রসার, বলল কেন্ট। এ সেলুনের মালিক কেন রুড। মার্শাল রসার? ক্ষীণ গলায় বলল সেলুন কিপার। আমি তো জানতাম জনি হনসিঙ্গার মার্শাল নির্বাচিত হয়েছে। জনি হনসিঙ্গার কে? বাঁকা গলায় জানতে চাইল ডাক্তার। নামও শুনিনি কখনো। রসার যত লোক মেরেছে, হনসিঙ্গার অত লোকের সামনেও যেতে পারবে না সারা জীবন। ডাক্তার ম্লান হেসে বলল রুড, তোমার জিহ্বাটা বড় ধারালো। আবার র্যাটল চেনেকে জিভার মতো দুভাগো, বলে হাসল ডাক্তার। নিজের বুকে চাপ্পড় মেরে এবার রসারের উদ্দেশ্যে বলল, আমি নিজে ডাক্তার হলেও নিজের টিবি সারানোর সাধ্য আমার নেই। বারটেন্ডারের নিয়ে আসা বোতল থেকে হুইস্কি ঢেলে নিল সে গ্লাসে। গিলে ফেলল ঢকঢক করে। সাপের তেলে খানিকটা উপকার হয়। তোমার সুস্থতা কামনায় মার্শাল। আমি মার্শাল নই। রুডের কুঞ্চিত চেহারার দিকে তাকিয়ে বলল রসার। কথাটা মনে রাখার চেষ্টা করো। গজগজ করল রুড। শুনেছি তুমি নাকি এখানে ওখানে চোটপাট দেখিয়ে বেড়াচ্ছ। নির্বাচিত মার্শাল থাকতে শহরের লোকজন ব্যাপারটা মেনে নেবে বলে মনে হয় না। শহরবাসী আমার ব্যাপারে নাক না গলালে আমিও এখানে নাক গলাতে আসব না, বিরক্তির সুরে বলল রসার। আরেক গ্লাস হুইস্কি নিয়ে তাড়িয়ে তাড়িয়ে খেলো ডাক্তার। তারপর শূন্য গ্লাসটা রসারের উদ্দেশ্যে নাচিয়ে বলল, বিছানায় যাবার মতো যথেষ্ট নেশা করা গেছে। ডাক্তারের সঙ্গে সেলুন ত্যাগ করলেও উল্টো দিকে এগোলো রসার।
হোটেলে ফিরে এলো। সিঁড়ি বেয়ে বারান্দায় ওঠার সময় দেখলো দরজার ছায়ায় কে যেন দাঁড়িয়ে আছে। ডান হাতটা একপাশে নামালো চট করে। হঠাৎ কথা বলে উঠল একটা কণ্ঠস্বর, মিস্টার রসার। বারান্দায় উঠে এক কদম সরে হোটেলের ভিতর থেকে বেরিয়ে আসা আলো বাঁচিয়ে দাঁড়ালো রসার। মিসেস টাভেনার, তোমার সঙ্গে দুর্ব্যবহার করেছি আমি, বলল সুজান টাভেনার, এখানে সেন্ট পলে। আমাকে সান্ত্বনা দিতে চেয়েছ তুমি, অথচ আমি কিনা বিশ্রীভাবে তার জবাব দিয়েছি। ও কিছু না মিসেস টাভেনার, বলল রসার। অবশ্যই কিছু, আবেদনের সুর ঝরে পড়ল সুজানের কণ্ঠে। কোনো কিছুই ঠিক যাচ্ছে না কিছুদিন ধরে। গির মন্দভাগ্য চলছে। সব জুয়ারির বেলাই এমন হয়। কথাটা কি তবে সত্যি? কখনো সুসময় আবার কখনো দুঃসময় যায়। অবশ্যই। গি বলছে গ্রেট পেন্স জমে উঠবে, আবার ওর ভাগ্য ফিরবে। তোমার কথা আমি শুনেছি মিস্টার রসার, আইনের মানুষ তুমি। এখন আর নয়। তাহলে গ্রেট প্লেন্সে এসেছো কেন? ইতস্তত করল রসার। শহরের বাইরে একটা ফার্ম আছে আমার, তোমরা যাকে রান্স বলো, ওখানে থাকবো বলে ভাবছি। তার মানে আমার স্বামী বা মিস্টার কন্ডরের মতো লোকদের সঙ্গে লাগতে আসনি? ক্লান্তি চেপে রাখতে পারল না রসার। মিসেস টাভেনার, তোমার স্বামী এসব জিজ্ঞেস করতে বলেছে? প্রায় চেঁচিয়ে উঠল সুজান। তাই ভাবছো তুমি? এছাড়া আর কি ভাববো? আজ বিকেলে তোমার স্বামীর সঙ্গে সামান্য কথা কাটাকাটি হয়েছিল আমার। এর পরপরই সে আমার পরিচয় জানতে পারে। কি সেই পরিচয়? হিংস্র কণ্ঠে জানতে চাইল সুজান। তুমিই বলো মিসেস টাভেনার। বেশ বলছি, তুমি একটা খুনি। পশ্চিমের ইতিহাসের জঘন্যতম খুনি বলে সবাই তোমাকে। কেউ তোমার বিরোধিতা করলে বা কাউকে তোমার অপছন্দ হলে আইনের আশ্রয় থেকে তার উপর প্রতিহিংসা চরিতার্থ করো। তোমার স্বামীর কাছে শুনে কথা বলছো তুমি মিসেস টাভেনার? স্বামীকে তুমি ভালোবাসো, কথাটা তো সত্যি, তাই না? সত্যি কথাটা তোমাকে বলছি মিসেস টাভেনার। মিসেস টাভেনার করবে না। তোমার মুখে বিশ্রী গালির মতো শোনাচ্ছে। ম্যাট কন্ডরের মতো লোকদের আমি ঘৃণা করি, বলল রসার। এটাই সত্যি কথা। গির মতো মানুষও? গি বিরক্তি গোপন করার চেষ্টা করল না আর রসার। গি টাভেনার একটা সস্তা টিনহর্ন জুয়ারি, যে লোক তার স্ত্রীকে ব্যবহার করে। আধা অন্ধকারে হাত চালালো সুজান, চর কষালো রসারের গালে। মৃদু আর্তনাদ করে এক কদম পিছিয়ে এলো রসার। এত বড় আস্পর্ধা! ঝাঁঝিয়ে উঠল সুজান। আমার সঙ্গে এভাবে কথা বলে, আবার আঘাত করতে চাইল সে। কিন্তু হাতটা ধরে ফেলল রসার। বেশ শক্তিশালী আর উষ্ণ, বুঝতে পেরে অবাক হলো ও। আমাদের বোধহয় আর বলার কিছু নেই, ক্ষীণ কণ্ঠে বলল রসার। তারপর সুজানের হাত ছেড়ে দিয়ে হোটেলে ঢুকে পড়ল। দ্রুত উপরে উঠে এলো, কাপড় না ছেড়েই ঝাঁপিয়ে পড়ল বিছানায়। ছাদের দিকে তাকিয়ে শুয়ে থাকলো দীর্ঘ কয়েক ঘন্টা। ভার হয়ে আছে মনটা। ভোরের আলো ফোটার পরও অনুভূতিটা রয়ে গেল ওর। শার্ট খুলে গা মুছে নতুন একটা শার্ট গায়ে চাপালো ও। লবিতে এসে দেখলো এখনো নাস্তার সময় হয়নি। বারান্দায় এসে রাস্তার দিকে তাকালো। একটা স্টোরের সামনের সাইড ও ওক ঝাড়ু দিচ্ছে এক লোক। গোটা ছয় ঘোড়া বাঁধা রয়েছে ইসরায়েলগুলোয়। এছাড়া আর কেউ নেই রাস্তায়। কোনাকুনিভাবে রাস্তার উল্টো দিকের লিভারি আস্তবনের দিকে চোখ গেল ওর। হঠাৎ কি মনে করে সেদিকে এগিয়ে গেল ও। দরজার ঠিক ভেতরে ঝাপসা চোখ এক বৃদ্ধ ঝিমোচ্ছিল। রসার ঢুকতেই পেঁচার মতো চোখ তুলে তাকালো সে। ইয়েস স্যার। কোন স্টল?
আমার কোনো ঘোড়া নেই এখানে, তবে জো লিস যে ঘোড়াটা বিক্রি করতে চেয়েছে সেটা একবার দেখতে চাই। আলেকজান্ডার না? বিরাট ঘোড়াটা। জো বলল ওটা নাকি এদিককার সবচেয়ে ফাস্ট ঘোড়া। আলেকজান্ডারই। নাইট অসলার উঠে রসারকে একটা স্টলে নিয়ে এলো। এখানে আছে। এটাকে নিজের ডান হাতের মতোই গুরুত্ব দেয় লিস। গত সপ্তাহেই $1,400 দাম হেঁকেছিল। কানেই তোলেনি লিস। 400? আমাকে তো $150 দাম বলল। ওহো, শুনতে ভুল করেছ। তাহলে আলেকজান্ডারের কথা বলেনি সে। স্টলে ঢুকলো রসার। নাক ছিটকে মাটিতে পা ঠুকলো ঘোড়াটা। তবে ঘোড়া বাগে আনতে জানে রসার। সহজেই শান্ত করলো ওটাকে। জানোয়ারটা চকচকে গায়ে হাত বুলিয়ে দিল। এমনকি একটা পা তুলেও দেখল ও। ঘোড়াটাকে দৌড়ানোর উপযোগী করেই বড় করে তোলা হয়েছে। তবে সাধারণ রেসিং ঘোড়া চেয়ে কিঞ্চিত লম্বা এটা। বিশাল বুকের ছাতি দেখে বোঝা যায় অফুরন্ত দমের অধিকারী। পাগুলো দারুণ শক্তিশালী। ঘোড়াটাকে পরখ করা শেষ হবার আগেই রসার বুঝে গেল এটা ওর চাই, যত টাকা লাগুক। পকেটে সব টাকা দিতে রাজি আছে ও। স্টল থেকে বেরিয়ে জো লিসের সঙ্গে মিলিত হলো রসার। উপরতলা থেকে মই বেয়ে নামছিল লোকটা। কেবল আন্ডার শার্ট তার গায়ে, তবে ট্রাউজার্স আর বুট পরে আছে। তোমার আওয়াজ পেয়েছি, বলল সে। পছন্দ হয়? তোমার কথা একটু ভুল নেই। আরও বেশি কিছু ওটা, মিস্টার রসার। কত? কাল রাতে যা বলেছি, 150। নাইট অসলারের দিকে চোখ গেল রসারের। কে নাকি $400 দিতে চেয়েছিল। বাড়িয়ে বলা লোকের অভাব নেই। ভুরু কুসকে অসলারের দিকে তাকালো জলিস। ঝিমোচ্ছিলে, তাই করো। আমস? অসলার চলে যেতেই গলা নামিয়ে লিস বলল, ঘোড়াটার একটা দোষ আছে। স্টলের দিকে ঘাড় ফিরিয়ে তাকালো রসার। লিস হাসল। দেখা যাবে না। আর কোনো ঘোড়া ওকে পেরিয়ে যাক, এটা সে সইতে পারে না। এটা আবার দোষ হলো? কখনো কখনো। ভুরু কুচকালো রসার। $150 আমার কাছে কেন বিক্রি করতে চাইছো ওটাকে? কারণ ঘোড়া দরকার তোমার। মাথা নাড়ল রসার। কারো দয়ার প্রয়োজন নেই আমার। ঠিক আছে, তাহলে দাম বাড়িয়ে দাও। 300? ঘোড়াটা তোমার। ভুরু কুচকে রইল রসার। কোনো কারণে আমাকে কৃতজ্ঞ করে তুলতে চাইছো তুমি? কৃতজ্ঞতার কিছু নেই। আমার টাকা দরকার, তোমার দরকার ঘোড়া। এর মাঝে আর কোনো কিন্তু নেই। লিসের কথা দুর্বোধ্য হলেও তার চরিত্র দুর্বোধ্য নয়। রসার বলল, এখানে আমার কিছু সম্পত্তি আছে জানো তুমি। ওটা কেনার জন্য তোমার কাছে প্রস্তাব রেখেছিলাম আমি। এও জানো, গ্রেট প্লেন্সের মার্শাল হতে আসিনি আমি। কাজটা তুমি পেতেও না। মার্শাল নির্বাচন হয়ে গেছে। জনি হনসিঙ্গার পেয়েছে কাজটা। তাহলে কেন? আমার কাছে কি চাও তুমি? তোমার বন্ধুত্ব, ব্যাস। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে রসার। গত রাতে $500 জিতেছি আমি।